আর এবার দেখাবো বর্ধমানের জামালপুরের ত্রাস ফিরোজ শেখ। এলাকার বেতাজ বাদশাহী ফিরোজ কি করেন? প্রেমিকার জন্য কোটি টাকার তাজমহল বানিয়েছে। এখানেই শেষ নয়, কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং সেই দখল করা জমিতেই বিশাল গোডাউন। ধর্মস্থানের জমি দখল করে ফিরোজের জিম সেন্টার, দোকান থেকে দেদার তোলা আদায় করা হয়, উল্টে আবার দোকান মালিককে জরিমানা। একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কয়েকশো বিঘা জমি দখলের অভিযোগ, 50,000 টাকা জরিমানার অভিযোগ, আবাস প্রাপকদের থেকেও 20,000 করে তোলা। একের পর এক অভিযোগ এই ফিরোজ শেখের বিরুদ্ধে। কে এই ফিরোজ শেখ? কার মদতে তার এমন দাপট? শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, এই ফিরোজ শেখের সম্পর্কে কি কি তথ্য সামনে আসছে? দেখো, এই ফিরোজ শেখ, তার বাড়ি জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের চক্ষণজাতি গ্রামে এবং তার স্ত্রী পঞ্চায়েতের প্রধান, এবং সেই সুযোগ কাজে লাগিয়েই সে তার বাহিনী নিয়ে বছরের পর বছর ধরে বিশাল সম্পত্তির নিজেকে মালিক করে তুলেছে। তোলা আদায় থেকে শুরু করে পরের জমি হাতিয়ে নেওয়া সমস্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং গ্রামবাসীরা ভয়ে এবং হুমকিতে তার প্রতিবাদ করতে পারেনি। এবং আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছেন তাদের কাছ থেকে 20,000 টাকা করে সে তোলা আদায় করেছে বলে অভিযোগ। পরের জমি দখল করে নিয়ে সেখানে বিশাল গোডাউন তৈরির অভিযোগ তার বিরুদ্ধে, এবং এই বিপুল সম্পত্তির পাশাপাশি সে তার প্রেমিকার নামের জন্য একেবারে তাজমহল তৈরি করেছে, প্রাসাদোপম বাড়ি তৈরি করেছে, এমনটাও অভিযোগ উঠছে। সব মিলিয়ে জমি দখল থেকে শুরু করে মসজিদের জমি, বিল্ডিং দখল করে সেখানে জিমনাসিয়াম তৈরি, এই সব নানান অভিযোগ রয়েছে এই শেখ ফিরোজের বিরুদ্ধে। অভিযোগ এই ফিরোজ শেখের বিরুদ্ধে। আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, তাই এখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আপনারা দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না, টাকা এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ বা ওর সঙ্গবাঙ্গ যারা এসেছিল, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল, দিয়ে বলে একটু পরে দিচ্ছি। চাইতে গেলে হুমকি হামকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো, এইসব বলে। দিয়ে পয়সা করি আর চায় না ভয়েতে। ওই 1,09,000 টাকা মতো মাল নিয়েছিল টোটালে 2 বছর মিলিয়ে। 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে, বাকি টাকা দেয়নি। দেয়নি। চাইতে গেলে চা যাবে না, চাইলে মার ধর না, দোকানে চাবি দিয়ে দেবো, এইসব কথাবার্তা বলে, যেন ভয়ে চাই না। আমি তো ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো। আর শিলিগুড়ির দিকে নজর রাখবে এবার। ফের শিলিগুড়িতে সোনার দোকানে চুরি, ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, 10টি সোনার হার চুরি দুষ্কৃতীদের। শিলিগুড়ির শিব মন্দিরের ঘটনা এবং সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট যে ছবি আপনারা দেখছেন। সোনার দোকানে ক্রেতা সেজে একের পর এক চুরি, 10টি সোনার হার চুরি দুষ্কৃতীদের। শিলিগুড়ির শিব মন্দিরের ঘটনা। ক্রেতা সেজে দুষ্কৃতীরা আসে এবং তারপরেই হার নিয়ে চম্পট। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট একের পর এক 10টি সোনার হার চুরি করে দুষ্কৃতীরা। পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা পুলিশের তো জানতে পারছি যে ওই সোনার দোকানে চুরি ঘটনা ঘটতে থাকে, দোকানে তো বটেই, পাশাপাশি ওই শিব মন্দির এলাকায় যেখানে ঘটনাটি ঘটেছে আশপাশে আরো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে তদন্তকারী কর্তা মাটিগাড়া থানার। কারণ যে দুষ্কৃতীরা যখন সোনার গয়না নিয়ে পালিয়ে যায় এবং যখন তার টের পায় স্বর্ণ ব্যবসায়ী, ততক্ষণে কিন্তু এলাকা ছেড়ে চলে যায় ওই দুই দুষ্কৃতী, এবং স্বাভাবিকভাবে আশপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো সংগ্রহ করছে তদন্তকারী কর্তারা। তবে এখনো পর্যন্ত কোথেকে এসেছিল বা কোনো বহিরাগত কোনো লিঙ্ক রয়েছে কিনা এখনো কিন্তু পুলিশ এই বিষয়ে স্পষ্ট নয়। যে দুজন দুষ্কৃতী আসে, সিসি ক্যামেরা ফুটেজে কার্যত স্পষ্ট তাদের মাথায় টুপি আছে কিন্তু মুখ ঢাকা নেই। সেক্ষেত্রে আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এদের চিহ্নিতকরণের জন্য।
একেবারে তাই, সেজন্যই পুলিশ চাইছে যে এই শিব মন্দির এলাকায় যে টার্নিং এর দোকান বা যে উড়ালপুল তার আশপাশে যেসব দোকান সিসিটিভি রয়েছে সেখানকার ফুটেজ সংগ্রহ করেই কিন্তু এই চুরির কিনারা করতে চাইছে তদন্তকারী কর্তারা। কারণ একের পর এক ঘটনা দ্রুত হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সোনার দোকানে চুরি বা এটিএম লুট, সেখানে কিন্তু একটা বহিরাগত লিঙ্ক কিন্তু আমরা দেখেছি ছিল। কটার সময় এই ঘটনা ঘটে পার্থ? আজ একেবারে ভর দুপুরে একেবারে বড়া বাজার শিব মন্দির, আশপাশে প্রচুর দোকান হাট বাজার সবই রয়েছে। সেখানে এসে দুই দুষ্কৃতী যেভাবে সেজে এসে এখন ফলে বলে সেই ব্যবসায়ীকে থেকে সোনার 10টা সোনার চেন নিয়ে যেভাবে পালিয়ে হলো, সেইভাবে যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন কিন্তু এলাকার ব্যবসায়ীরা। লকেট দেখাও, লকেট তো পছন্দ হচ্ছে না, আরো চেন দেখো, চেন দেখাও। তারপর চেন দেখালাম, বলে এটা পছন্দ হচ্ছে না, আরো দেখাও। 10টা চেন ছিল টোপলার মধ্যে, টোপলাটাই গায়েব করে দিয়েছে। টোপলাটাই মালের ইয়ে থেকে টোপলাটাই সরাই দিয়েছে। দুজন ছিল, একজন প্রথমে ঢুকছে, একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। এখান থেকে মাল এখান থেকে সরাই নিয়েছে। একজন চলে গেছে আগেই, ওই মাল নিয়ে ভাগছে। তারপরে ও চলে গেল, তারপরে আমি পিছিয়ে করলাম, পিছিয়ে করে আবার বাইকে চলে গেল। 10 লাখ টাকা। পুলিশ আসছিল। কমপ্লেন জিডি করে নেই থানায়, স্যাররা আসছে, দেখে গেছে। মত্ত অবস্থায় স্কুলে ঢুকে তাণ্ডব, অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ, যার প্রতিবাদে রাজ্য সড়কে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে ছবি আপনারা দেখছেন নদিয়ার পলাশীপাড়ার বার্নিয়ার ঘটনা। প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, সরাসরি অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, পড়ুয়াদেরকে পথে নামতে হলো বিক্ষোভ দেখানোর জন্য। একদমই প্রিয়াঙ্কা, দেখো গত শুক্রবার ওই বানিয়া পঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ তিনি মদ্যপ অবস্থায় বানিয়া হাই স্কুলে যান এবং সেখানে শিক্ষক শিক্ষিকাদের অযোগ্য আচরণ করেন এবং গালিগালাজ করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পর আজ সোমবার পর্যন্ত হয়ে গেল, এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ওই প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য সামনে এসেছে? দেখো, পঞ্চায়েত প্রধানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, পঞ্চায়েতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। বেশ, আপনার অভিযুক্ত কোনো মন্তব্য করতে নারাজ। ধন্যবাদ। বার্নিয়া অঞ্চলের প্রধান আছে, এবার এসে আমাদের মাস্টারদেরকে উল্টোপাল্টা ভাষা বলে এবং তিনি মদ্যপান করে থাকে, মানে মদ খেয়েছিলেন। গ্রেপ্তারি চাই এবং উনি এসে আমাদের লিখিতভাবে ক্ষমা চেয়ে। পুরো ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসাবে দেখেছি। এরকম ঘটনা ঘটবে আমরা আশাও করিনি এবং আমরা চাইবো আগামী দিনেও এরকম কোনো ঘটনা আমাদের মতো সুন্দর বিদ্যালয়ে যেন কখনোই না ঘটে। এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের পরিচালন সমিতিকে নিয়ে কথা বলি এবং সেই সমিতি তখন আশ্বস্ত করে এবং তারা বলেন যে বিষয়টা নিশ্চয়ই আমরা মিটিয়ে নেব, আমরা দায়িত্ব নিচ্ছি। অন্যদিকে বিএসএফ নির্যাতন মামলায় বিস্ফোরক বিচারপতি, দেশে অন্যদের থাকার ব্যবস্থা করা যাবে না, বিএসএফ গ্রামে গিয়ে নির্যাতন করতে পারে না। বিএসএফ নির্যাতন মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সামনে আসে। হাইকোর্টে মামলা মিন্টু মণ্ডলের পরিবারে। সীমান্ত ঘেঁষা গ্রামে গ্রামবাসীরা ভারতীয়, দাবি আইনজীবী। সকলের আধার কার্ড আছে বলে দাবি করছেন আইনজীবী। সব জাল করা নথি, মন্তব্য বিচারপতি। আদালতের কোনো দয়া নেই, পর্যবেক্ষণ বিচারপতি। বিএসএফ এর অতি সক্রিয়তার অভিযোগে মামলায় এই পর্যবেক্ষণ।